আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি তোমাদের জাহিদ ভাইয়া নতুন একটা উদ্যোগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা কি? পিএইচডি সিরিজ। এইচএসসি 25-26 যারা আছো, পরবর্তীতেও যারা ভিডিওগুলো দেখবা তাদেরও কাজে লাগবে, ঠিক আছে? সো আমাদের এই সিরিজটার উদ্দেশ্যটা কি, আমাদের এই সিরিজটা কিভাবে কাজ করবে, তোমরা কিভাবে ভিডিওগুলো পাবা, সবকিছুই আগে 5 মিনিটের মধ্যে একটু আলোচনা করে নিই, বেশি সময় নিব না। পিএইচডি সিরিজের উদ্দেশ্যটা হলো তোমাদের মূলত ম্যাথ আর ফিজিক্সের জন্য। ম্যাথ আর ফিজিক্সের উপর আমরা একটা নতুন সিরিজ শুরু করতেছি, সেটার নাম হলো পিএইচডি সিরিজ। এই সিরিজটাই তোমাদের ম্যাথ আর ফিজিক্সের যত খুঁটিনাটি জিনিসপাতি আছে, যেগুলো তোমাদের অ্যাকচুয়ালি এইচএসসি তে কাজে লাগবে, তোমাদের এইচএসসি এক্সামে আসতে পারে, এরকম এমন কোনো টপিক থাকবে না যে আমরা পড়াবো না। একদম খুঁটিনাটি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পড়াবো, যাতে করে তোমাদের এইচএসসি পরীক্ষাটা অনেক সুন্দর হয়। সো যারা এইচএসসি 25 এর স্টুডেন্ট আছো তারাও দেখতে পারো ভিডিওটা, আর 26 এর জন্য তো মাস্ট বি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর ভিডিওগুলো এমন হবে না যে খুঁটিনাটি পড়াবো দেখে যে এক একটা ক্লাস 12, 13, 14 ঘন্টায় হয়ে যাবে, আবার একটা ক্লাস 1 ঘন্টায় হয়ে যাবে, এরকম কোনোটাই হবে না। প্রত্যেকটা ক্লাস একটা মিনিমাম, মানে একটা লেভেল অনুযায়ী থাকবে। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টার যেন তোমরা টোটাল 5-6টা ভিডিও শেষ করে দিতে পারি, আমি সেটা ট্রাই করবো। এক একটা ভিডিও খুব বেশি বড় হবে না, আধা ঘন্টা 40 মিনিট এমন হবে। এরকম 5-6টা ভিডিওর মধ্যে প্রত্যেকটা অধ্যায় শেষ হবে। যে অধ্যায় একটু বড় সেগুলো একটু টাইম বেশি লাগবে, যে অধ্যায় একটু ছোট সেগুলো একটু অল্প টাইমের মধ্যে হয়ে যাবে। খুব বেশি বড় লেকচারও হবে না, যেটা দরকার একদম ওইটাই পড়াবো, বাট একদম বেসিক থেকে পড়ানোর চেষ্টা করবো। এইটাই হলো আমাদের মূলত পিএইচডি সিরিজের লক্ষ্য। সো আমাদের একটা তোমার প্রাইভেট গ্রুপ আছে পিএইচডি সিরিজের জন্য। প্রথম মডিউলটা তো আমরা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি তোমাদের, আর তোমাদের যদি রেসপন্স ভালো থাকে সেকেন্ড মডিউলটা ইনশাআল্লাহ তোমাদেরকে ফ্রি দেবো। সো প্রথম মডিউলে সব ক্লাস করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করার পাশাপাশি আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে পিএইচডি সিরিজ 25-26 এর। ওই প্রাইভেট গ্রুপে তোমরা জয়েন হতে পারো। প্রাইভেট গ্রুপের লিংক কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে অথবা ক্যাপশনের লিংকে দেওয়া থাকবে। যে যেখান থেকে দেখতেছো আর কি, যারা ফেসবুক থেকে দেখতেছো তারা কমেন্ট বা ক্যাপশনে পেয়ে যাবা, যারা ইউটিউব থেকে দেখতেছো তারা ডেসক্রিপশন বক্স অথবা তোমার হলো কমেন্ট বক্সে পেয়ে যাবা। সো বেশি কথায় আমরা না আগাই, আমরা একদম ক্লাসে চলে যাই। ক্লাসে আমরা প্রথমে চলে যে আজকে আমরা পড়বো হলো ভেক্টর। ফিজিক্সের প্রথম যে চ্যাপ্টারটা আছে ওইটাই পড়বো আমরা, ভেক্টর। আচ্ছা, এখানে একটু কথা বলে নিই। আমাদের তো 26 এ যারা আসো তাদের তো সব কয়টা চ্যাপ্টারই আছে, তাই না? আর 25 এ যারা আছে তাদের কিন্তু শর্ট সিলেবাস। সো আগে আমরা শর্ট সিলেবাসটা কভার করব, দেন আমরা লং সিলেবাসে যাব। আপাতত আমরা ভেক্টর পড়বো, মহাকর্ষ অভিকর্ষ পড়বো, আদর্শ গ্যাস পড়বো ফিজিক্সে ফার্স্ট মডিউলে। এই তিনটা চ্যাপ্টার পড়বো। আর সেকেন্ড পেপারে কোনটা পড়াবো এটা এখনো ঠিক করি নাই। তবে তোমরা যদি সকল কিছুর আপডেট চাও অবশ্যই প্রাইভেট গ্রুপে তোমাদের জয়েন হয়ে যেতে হবে। এখানে আমি ফার্স্ট মডিউলে কি কি পড়াবো, সেকেন্ড মডিউলে কি কি পড়াবো, এগুলো সবই তোমাদের দেওয়া থাকবে। সো আমাদের প্রাইভেট গ্রুপে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবা সকল ক্লাসে আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, আপাতত আজকে আমরা ভেক্টরের ক্লাস করতেছি। ম্যাথের হয়তো বা তোমাদের হলো সরলরেখা, ম্যাট্রিক্স এগুলো আসবে। সো তোমরা আমাদের চ্যানেলে ফলো করলেই পেয়ে যাবা, আর গ্রুপে জয়েন থাকলে তো সবকিছু আপডেট পাবাই। ওকে, প্রথমে আমরা টপিকেই ঢুকে যাই। প্রথমে আমাদের বুঝতে হবে কি রাশি কি। রাশি হলো ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা কি বলি? রাশি বলি। মানে তুমি যে কোনো ভাবেই পরিমাপ করতে পারো। যে মনে করো যে দূরত্ব তুমি পরিমাপ করতে পারতেছো, 1 কেজি আলু তুমি এটা পরিমাপ করতে পারতেছো। এটা কি মান আছে, দিক আছে, সবকিছু আছে। যাই তোমার পরিমাপ করা যায় সেগুলোকে আমরা কি বলতে পারি? সেগুলোকে আমরা রাশি বলতে পারি। এখন রাশি কয় প্রকার? রাশি হলো 2 প্রকার, একটা ভেক্টর রাশি আর একটা কি স্কেলার রাশি। একটা ভেক্টর রাশি আর একটা হলো স্কেলার রাশি। এই 2 প্রকার রাশি। ভেক্টর রাশি কাকে বলে? যে রাশির মান ও দিক উভয় আছে তাকে ভেক্টর রাশি বলে। আর যে রাশি শুধুমাত্র মান আছে, কোনো দিক নাই, তাকে ভেক্টর রাশি বলে, স্কেলার রাশি বলা হয়। তাহলে ভেক্টর রাশি মান ও দিক উভয় থাকা লাগবে, আর স্কেলার রাশি শুধুমাত্র মান থাকবে, কোনো দিক থাকবে না। আচ্ছা, আমরা যদি একটু উদাহরণ দিই, উদাহরণে কিভাবে বুঝতে পারি? মনে করো সাপোজ যে হলো তোমার সাপোজ স্মরণ ধরো, ঠিক আছে? স্মরণ একটা ভেক্টর রাশি, ঠিক আছে? স্মরণ কি? একটা ভেক্টর রাশি। মনে করো কথার কথা, তুমি এইখান থেকে এই ডিসটেন্সে আসলা, ঠিক আছে? এইখান থেকে ঘুরে তুমি এই ডিসটেন্সে আসলা, তাহলে তোমার স্মরণ কতটুকু? তোমার স্মরণ হবে এতটুকু, তাই না? সো তোমার স্মরণের কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে, কি তুমি এই দিক বরাবর তোমার স্মরণ হচ্ছে, তাই না? আর কতটুকু স্মরণ হয়েছে? সাপোজ ধরো তোমার 5 মিটার স্মরণ হয়েছে, তাহলে তোমার স্মরণের মানও আছে প্লাস কি আছে? দিকও আছে। তুমি এই দিক বরাবর তুমি স্মরণ তোমার করতেছে, কোন দিক বরাবর? এই দিক বরাবর, ঠিক আছে? মনে করো তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে 5 মিটার পার সেকেন্ড বেগে কি দৌড়াচ্ছ। 5 মিটার পার সেকেন্ড বেগে অ্যাকচুয়ালি হ্যাঁ দৌড়ানো যায়, আস্তে আস্তে জগিং করলে 5 মিটার না হয় না,
এই হাঁটাই, মনে করো তুমি হাঁটতেছো 5 মিটার পার সেকেন্ড বেগে তুমি হাঁটতেছো, ঠিক আছে, ধরে নাও। এখন 5 মিটার পার সেকেন্ড বেগে তুমি হাঁটতেছো, কোন দিকে হাঁটতেছো? তাহলে তো একটা নির্দিষ্ট দিক আছে, তাই না? সো এটা একটা বেগের একটা মানও আছে, আবার বেগে, ওই বেগে তুমি কোন দিকে আগাচ্ছ তারও একটা দিকও আছে। সো বেগকেও আমরা কি বলতে পারি? বেগকেও আমরা ভেক্টর রাশি বলতে পারি। আশা করি বুঝা গেছে। তাহলে স্কেলার রাশি কি? স্কেলার রাশি হলো কাজ ও শক্তিকে আমরা স্কেলার রাশি বলতে পারি। দেখো, এখন তুমি একটা কাজ করতেছো, তোমাকে কি বলা হবে? তুমি যে এত জুল, 5 জুল, তোমার কাজের পরিমাণ কত? 5 জুল, তোমার কাজের পরিমাণ হলো 5 জুল। কিন্তু কখনো কি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে আপনি কোন দিকে কাজটা করতেছেন? এই যে কিন্তু জিজ্ঞেস করে না। কাজের আবার দিক হয় নাকি? সো কাজের কোনো দিক হয় না, বাট কাজের কি হয়? একটা ভ্যালু হয়, একটা মান হয়। তাই এটাকে আমরা কি বলতে পারি? স্কেলার রাশি বলতে পারি। তারপর মনে করো বিভব, মনে করো যে বললাম যে এখানে 10 ভোল্টের কারেন্ট আছে, এখানে কত ভোল্ট? 10 ভোল্ট আছে। এর কি আবার দিক আছে নাকি? না, এর কোনো দিক নেই। কারেন্টের কিন্তু কোনো দিক থাকে না, প্রাবল্যের দিক থাকে, বাট কারেন্টের কোনো দিক থাকে না। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি ভেক্টর রাশি কোনটা, স্কেলার রাশি কোনটা। এখান থেকে পরীক্ষায় কি আসে? এখান থেকে পরীক্ষায় তোমার এমসিকিউ তে আসে সবসময় যে নিচের কোনটা কোন রাশি, মানে নিচের কোনটি ভেক্টর রাশি, নিচের কোনটি স্কেলার রাশি, হ্যাঁ, কিংবা একটা তোমার উদাহরণ দিয়ে বলে যে এটা কি ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি, এই ধরনের এমসিকিউ আসে। নিচের কোনটি কোন রাশি, হ্যাঁ, মানে নিচের কোনটি স্কেলার রাশি, নিচে কোনটি ভেক্টর রাশি, এভাবে তোমাকে আইডেন্টিফাই করতে দেয়। কিন্তু ঝামেলা হয় যে ভাই, এই যে আমরা বল বা সরল পড়লাম কিংবা বিভব পড়লাম, এগুলো কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারি, কিন্তু অনেক রাশিমালা আছে যেগুলো আমরা কিন্তু ইজিলি থিঙ্ক করতে পারি না। আমাদের অনেক কনফিউশনে আমরা পড়ে যাই যে আসলে এটা কি রাশি হবে, স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি। আর তুমি যেগুলো কনফিউশনে পড়ে যাও ওইগুলোই তোমার পরীক্ষায় দেবে, যে ঠিক আছে এমসিকিউতে তোমাকে কনফিউজ করার জন্য ওইগুলোতেই তোমাকে কিন্তু এমসিকিউতে দেবে। সো এইটা আমরা যেন কখনোই না ভুলি, তার জন্য তোমাদের একটা ছন্দ দিব। এই ছন্দটা তোমরা যদি মুখস্থ রাখতে পারো, অবশ্যই অনেক ইজি একটা ছন্দ তোমাদের এমনি মুখস্থ থাকবে, তাহলে তোমরা সকল ভেক্টর রাশি যা আছে বা সকল স্কেলার রাশি কোনগুলো, এগুলো তোমরা ইজিলি বুঝে যাবে। জাস্ট তোমাদের এই ছন্দটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে কি এই পর্যন্ত দেখা যায়? এখান থেকে দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে আমি এখন লিখি, ছন্দটা একটু লিখি, তোমরা লিখে নাও, স্লাইডে নাই। ছন্দটা অনেক একটা মজার একটা ছন্দ, ভবের সব প্রিয়। আচ্ছা, এই যে প্রিয়তমা, আমি আসলে এই প্রিয়তমা বানানটা ইচ্ছা করে একটু ভুল লিখতেছি ছন্দটা মেলানোর জন্য, ঠিক আছে? সো তোমরাও একটু ভুল লেখার ট্রাই করো। ভবের সব প্রিয়, অন্তস্থ ইয়া না দিয়ে ও দিও। ভবের সব প্রিয়তমা ভাসে টুনির তিতা প্রেমে, টুনির তিতা প্রেমে, ঠিক আছে? সো তোমরা সবাই এই ছন্দটা একটু লিখে ফেলো। ভবের সব প্রিয়তমা ভাসে টুনির তিতা প্রেমে। এখন তিতাতে কি চন্দ্রবিন্দু আছে আমার মনে নাই, যাই হোক, এরকমই লেখা থাকবে, আমাদের ওটা খুব একটা দরকার নাই। সো এগুলো কি? এগুলো সবই হলো তোমার ভেক্টর রাশি, এগুলো সবই কি তোমার ভেক্টর রাশি, ওকে? আচ্ছা, ভবের সব প্রিয়তমা ভাসে টুনি তিতা প্রেমে, মানে টুনি একটা মেয়ের নাম, আর ভবে মানে কি? পৃথিবী। ওই যে ভবের পাগল একটা গান আছে না, ভবে মানে পৃথিবী। ভবের সব প্রিয়তমা, ভবের যত প্রিয়তমা আছে, মানে যারা প্রেমিক বা প্রিয়তমা আছে, তারা কি ভেসে যায় কার তিতা প্রেমে? টুনি একটা মেয়ে, তার তিতা প্রেমে ভেসে যায়, ঠিক আছে? সো এই ছন্দটা খুবই ইজি আর মজারও। সো আশা করি তোমাদের মনে থাকবে। এখান থেকে আমরা সব ভেক্টর রাশির ভ্যালুগুলো বের করতে পারি, মানে কোনগুলো ভেক্টর রাশি এগুলো আমরা বের করতে পারি। এই ভবের ভতে আমরা লিখতে পারি ভরবেগ। ভবের ভতে কি বলতে পারি আমরা? ভরবেগ বলতে পারি, ওকে? আর এই যে ভবের বেতে আমরা বেগ বলতে পারি, ঠিক আছে? তাহলে ভবের ভতে ভরবেগ আর বেতে বেগ। সব স্বরের দন্তস্বয় কি? স্মরণ। স্বয়ের দন্তস্বয় হলো স্মরণ। কেবলই আমরা একটা স্মরণের উদাহরণ দেখলাম, ঠিক আছে? তাহলে স্বয়ের দন্তস্বয় হলো স্মরণ, আর তোমার হলো সবের বতে হলো বল, ঠিক আছে? তাহলে কি হলো? স্বয়ের দন্তস্বয় স্মরণ আর বতে বল। প্রিয়তমার পয়রা ফলাতে হলো প্রাবল্য। প্রিয়তমার পয়রা ফলাতে কি হলো? প্রাবল্য, প্রাবল্য, ঠিক আছে? আর ও, যেটা আমরা ভুল করে লিখছিলাম, ওতে হলো ওজন। ওতে হলো ওজন। ওতে কি? আচ্ছা, একটু মিস্টেক হয়ে গেছে লেখাটা। ওতে হলো ওজন। ওতে হলো ওজন। আচ্ছা, এবার ততে কি হবে? ততে হবে ত্বরণ। ততে হবে ত্বরণ। ততে হবে ত্বরণ। ভতে হবে ভ্রামক। ভাসের ভতে কি হবে? ভ্রামক। ভাসের ভতে হবে ভ্রামক। টুনির টতে হবে টর্ক। টুনিতে কি হবে? টর্ক হবে। টুনিতে হবে টর্ক। টুনিতে হবে টর্ক। আর আছে কি? তিতা প্রেমে। তিতা প্রেমের ততে কি হবে? তড়িৎ ক্ষেত্র। তিতা প্রেমের ততে হবে
মানে তিতা প্রেম দ্বারা, তিতা দ্বারা তড়িৎ ক্ষেত্র বোঝাচ্ছে, ঠিক আছে, তিতা দ্বারা তড়িৎ ক্ষেত্র বোঝাচ্ছে। আর পথে একটা তো প্রাবল্য হয়ে গেছে, আর একটা হবে পৃষ্ঠটান। একটা পথে প্রিয়তে প্রাবল্য, আর প্রেমের পথে পৃষ্ঠটান, প্রেমের পথে পৃষ্ঠটান, ঠিক আছে, পৃষ্ঠটান, প্রেমের পথে হলো পৃষ্ঠটান। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, ভবেশ প্রিয়তমা ভাসে টুনিতিতা প্রেমে, ভরবেগ, বেগ, সরণ, বল, প্রাবল্য, ওজন, ত্বরণ, ভ্রামক, টর্ক, তড়িৎ ক্ষেত্র, পৃষ্ঠটান, এগুলো সবই কি ভেক্টর রাশির উদাহরণ। এগুলো সবই কি, প্রত্যেকটা রাশি হলো ভেক্টর রাশি, ঠিক আছে। তবে এইখানে একটা ডিসক্লেইমার আছে, এখানে একটা কি আছে, ডিসক্লেইমার আছে। কি ডিসক্লেইমার আছে, যে এইখানে আমরা যে পড়লাম ভ্রামক হলো কি ভেক্টর রাশি, এখানে একটা ডিসক্লেইমার লিখে নাও বা নোট লিখে নাও, পৃথিবীর সব ভ্রামক ভেক্টর রাশি, পৃথিবীর সব ভ্রামক ভেক্টর রাশি, পৃথিবীর সব ভ্রামক কি ভেক্টর রাশি, শুধুমাত্র জড়তার ভ্রামক স্কেলার রাশি, শুধুমাত্র জড়তার ভ্রামক স্কেলার রাশি। যারা ফার্স্ট ইয়ারে আছে অনেকেই জড়তার ভ্রামক কি জিনিস এটা জানো না, এটা তোমাদের আছে নিউটন বলবিদ্যায় জড়তার ভ্রামক। সো জাস্ট এতটুকু মনে রাখো যে জড়তার ভ্রামক কি স্কেলার রাশি, আর পৃথিবীর যত ভ্রামক বলুক না কেন ওগুলো কি তোমার ভেক্টর রাশি, ঠিক আছে। সো পরীক্ষায় কিন্তু এই ভ্রামকটা দিয়ে দেয়, জড়তার ভ্রামক, অনেকেই জানে যে ভ্রামক হলো ভেক্টর রাশি, বাট জড়তার ভ্রামক দিয়ে দেয়। এইখানে যে সবাই ভুল করে, সবাই কি দেয়, জড়তার ভ্রামক ভেক্টর রাশি। আসলে কি জড়তার ভ্রামকটা কি হবে, জড়তার ভ্রামকটা হবে স্কেলার রাশি হবে, জাস্ট এতটুকু মনে রাখবা। আর পৃথিবীর যত ভ্রামক আছে সব হলো ভেক্টর রাশি। এখন বলবা যে ভাইয়া আপনি তো ভালো কথা, ভেক্টর রাশি তো আমরা এখন সম্পূর্ণ মুখস্থ করে ফেলাই দিলাম, কোনো ব্যাপার না, তাহলে স্কেলার রাশি কি আবার মুখস্থ করব কিভাবে? ভেক্টর রাশি বাদে দুনিয়ায় যা কিছু আছে সবই হলো স্কেলার রাশি, ভেক্টর রাশি বাদে দুনিয়ায় যা কিছু আছে সবই স্কেলার রাশি। সো স্কেলার রাশি আলাদা করে মুখস্থ করা দরকার নেই, এগুলো বাদে যাই থাকবে সব কি স্কেলার রাশি। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ ভেক্টর রাশি আমি 3টা পয়েন্ট আউট করে রাখছি, আর স্কেলার রাশি 3টা পয়েন্ট আউট করে রাখছি। এই 3টা পয়েন্ট আউট করে রাখার কারণ কি, এই 3টা পয়েন্ট আউট করে রাখার কারণ হলো পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে অপশনে এইগুলো দেয়া থাকে। আমি অনেক ভালো করে অ্যানালাইসিস করছি কোশ্চেন গুলো, যে ম্যাক্সিমাম টাইমে পরীক্ষায় এইগুলো তোমার দেয়া থাকে, ঠিক আছে। যে কি ভেক্টর রাশির অপশনে দেয়া থাকে প্রাবল্য, ভ্রামক, ঠিক আছে, শুধু ভ্রামক নট জড়তার ভ্রামক, যে কোনো ধরনের ভ্রামক হইতে পারে, জড়তার ভ্রামক বাদে। আর কি তড়িৎ ক্ষেত্র, এইটা নিয়ে সবাই কনফিউশনে পড়ে যায়, তড়িৎ ক্ষেত্র এটা কি দিক আছে কি নেই। অনেক সময় তড়িৎ ক্ষেত্রের কি দিক হবে, হ্যাঁ অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্রের দিক থাকে, প্রাবল্যেরও কিন্তু দিক থাকে। সো প্রাবল্য তড়িৎ ক্ষেত্র দুটোরই দিক আছে, এই দুইটাই সবাই ভুল করে। সো এই দুইটা কি হবে, ভেক্টর রাশি হবে। আর এখানে ভুল করে কাজ শক্তি, বিভব আর জড়তার ভ্রামক, ঠিক আছে। বাইরে অনেক কুকুরের আওয়াজ হচ্ছে, জানি না ক্লাসের মধ্যে হয়তো বা চলে আসতে পারে, কিছু করার নাই, মানুষ হলে তো যে থামাইতে পারতাম, প্রাণী পশু পাখি কিভাবে থামাবো, কোনো লাইন নাই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে ভেক্টর রাশি কোনটা, স্কেলার রাশি কোনটা, এগুলো আইডেন্টিফাই করা আই থিংক আমরা বুঝতে পারছি। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা থাকার কথা না, তোমরা পারলে এটা স্ক্রিনশট মেরে নাও যদি না তুলতে চাও, ঠিক আছে। ওকে, এবার আমরা পরবর্তী টপিকে চলে যাব, এটা একটু ক্লিন করে ফেলি, পরবর্তী টপিকে চলে যাই। আচ্ছা, পরবর্তী টপিকে দেখো এখানে কি বলা হয়েছে, যে ভেক্টরের সমান্তরাল স্থানান্তর, ঠিক আছে, ভেক্টরের সমান্তরাল স্থানান্তর, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট এই জিনিসটা, অনেক কাজে লাগে এই জিনিসটা মূলত, ঠিক আছে। ভেক্টর রাশির বা ভেক্টরের সমান্তরাল স্থানান্তর ব্যাপারটা কি, মান ও দিক, কি মান ও দিক অপরিবর্তিত রেখে কোন ভেক্টরের সমান্তরালে যে কোনো স্থানে স্থানান্তর করাকে কি বলা হয়, ভেক্টরের সমান্তরাল স্থানান্তর। ব্যাপারটা কি একটু বুঝি, ব্যাপারটা হলো এমন, অনেকটা মনে করো কথার কথা, তোমার একটা ভেক্টর রাশি a এইদিকে এভাবে যাচ্ছে, এইদিকে এভাবে যাচ্ছে। সো তুমি এটাকে স্থানান্তর করতে পারো চাইলেই, কিন্তু কি করতে হবে, সমান্তরাল ওয়েতে স্থানান্তর করতে হবে। তুমি চাইলে এটাকে টেনে শেক করে এখানে নিয়ে চলে আসতে পারো, মানে ব্যাপারটা হলো এর মান সেম থাকবে, এখানেও মান ছিল a, এখানেও মান আছে a, ঠিক আছে। এমনকি এর অ্যাঙ্গেলও সেম থাকবে, এটা এভাবে ছিল, তুমি চাইলে এভাবে লিখতে পারতা না, তুমি চাইলে এভাবে আঁকাইতে পারতা না, এটা যে অ্যাঙ্গেলে আছে এটাকেও সেই অ্যাঙ্গেলে রাখতে হবে, তাহলে এটা সমান্তরাল অবস্থায় থাকবে। সো তুমি অবস্থান শিফট করতে পারো,
কিভাবে পারো? সমান্তরাল ভাবে, মানে কোণের মানটা চেঞ্জ করা যাবে না বা অ্যাঙ্গেলটা চেঞ্জ করা যাবে না, আর ওই যে ভেক্টরের মান আছে ওই ভেক্টরের মানটা চেঞ্জ করা যাবে না। সমান্তরাল ভাবে শিফট করতে পারো, উপর নিচে ডানে বাঁয়ে সব দিকে শিফট করতে পারো। মনে করো সাপোজ তুমি এটাকে শিফট করে নিয়ে এসে এখানে আঁকাইতে পারো, কোনো ব্যাপার না, বাট অ্যাঙ্গেলটা সেম থাকবে, যেভাবে হেলে আছে ওইভাবেই থাকবে, আর এই ভেক্টরের মানও সেম থাকবে। এইটাকে কি বলা হচ্ছে? ভেক্টরের সমান্তরাল স্থানান্তর। এটাকে কি বলা হচ্ছে? ভেক্টরের সমান্তরাল স্থানান্তর। এখানে একটা বুলেট পয়েন্ট আছে, দেখো, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় এই স্থানান্তর কাজে লাগে। ভেক্টরের যে মধ্যবর্তী কোণগুলো থাকে এই স্থানান্তরে কি লাগে? কাজে লাগে। এটা আমরা পরেই দেখবো, একটু পরেই দেখবো, এই ক্লাসেই দেখবো, একটু পরে দেখবো কিভাবে আসলে ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে ভেক্টরের স্থানান্তর, সমান্তরাল স্থানান্তরটা কাজে লাগে। এটা আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? আচ্ছা, এই যে এই পরের স্লাইডে দেখবো, বাট আগে আমার মনে হয় যে আমরা কি আগে ভেক্টরের যোগ বিয়োগটা শিখে আসি। আগে আমরা একটু ভেক্টরের যোগ বিয়োগটা শিখে আসি, তারপরে যে আমরা মধ্যবর্তী কোণ নির্ণয়টা শিখবো, ঠিক আছে? আগে আমরা একটু যোগ বিয়োগটা শিখে আসি। আচ্ছা, ভেক্টরের যোগ বিয়োগটা কি আসলে? এমনি যে যোগ বিয়োগ করি ওইটার সাথে ভেক্টরের যোগ বিয়োগের তফাৎটা কি? এমনি যোগ বিয়োগের সাথে ভেক্টরের যোগ বিয়োগের তফাৎটা কি? এটা আগে আমাকে বুঝতে হবে। মনে করো সাপোজ তুমি যদি এমনি যোগ করতা, মনে করো তুমি এ ভেক্টর 5 মিটার যাচ্ছ, এখান থেকে এতটুকু কত মিটার গেলা? 5 মিটার গেলা, ঠিক আছে? বি ভেক্টর এখান থেকে শুরু করে এখানে গেলা, মনে করো 6 মিটার গেলা, ঠিক আছে? তাহলে তুমি মোট কত মিটার অতিক্রম করলা? মোট কত মিটার অতিক্রম করলা তুমি? এখানে হলো 5 আর এখানে হলো 6, 5 আর 6 কত? 5 আর 6 হচ্ছে তোমার 11 মিটার। বাট ভেক্টরের যোগটা অ্যাকচুয়ালি এভাবে হয় না। ভেক্টরের যোগটা হলো তুমি এখান থেকে এই পর্যন্ত গেলা 5 মিটার, এখান থেকে গেলে এই পর্যন্ত 6 মিটার, আলটিমেট তোমার সরণ কতটুকু হলো ওইটা হলো ভেক্টরের যোগ বা ত্রিভুজ সূত্র যেটা বলে। ভেক্টরের যোগের যে ত্রিভুজ সূত্র, ভেক্টরের যোগে 3 রকমের সূত্র আছে, একটা হলো সাধারণ সূত্র, একটা ত্রিভুজ সূত্র, একটা হলো বহুভুজের সূত্র। সো ইন ডিটেইলস অত কিছু জানার দরকার নেই, বাট মোটামুটি ভেক্টরের যোগটা বুঝতে পারলেই হচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে ভেক্টরের যোগটা কি হবে? এখানে ভেক্টরের যোগটা হবে এইখান থেকে এই পর্যন্ত, এইভাবেই হয়ে যাবে ভেক্টরের যোগটা। ওকে, বুঝা গেল? তাহলে এইটা এখানে, এইটা এখানে, আর যোগটা হবে এইটা। তাহলে এইটা কতটুকু, কত মিটার হবে? এটা হয়তো বা দেখা যাচ্ছে 6 মিটার হলো বা 7 মিটার হইতে পারে। আজ আমি এটা ধরে নিলাম, যেহেতু আমি এখনো পরিমাপ করি নাই কতটুকু হবে না হবে, এটা পরের বিষয়, আমি একটু ধরে নিই। মানে এখানে মেইন কথা হলো যে নরমাল যোগে হলে হয়তো এখানে 5 + 6 মিলে 11 মিটার হতো, বাট ভেক্টর যোগের ক্ষেত্রে কি হবে? এর আলটিমেট সরণটা যোগফল হবে, ঠিক আছে? এর আলটিমেট সরণটা যোগফল হবে। আশা করি বুঝা গেছে। ওকে, আচ্ছা, এখন বহুভুজের ক্ষেত্রে কি হয়ে যায়, বা বহুভুজ ত্রিভুজের ক্ষেত্রে, বহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়েছে? যে মনে করো কথার কথা এখানে একটা ভেক্টর গেল, এখানে একটা ভেক্টর গেল, আবার মনে করো যে এখান থেকে আরেকটা ভেক্টর গেল। সো এখানে একটা একটা করে হবে, একটা একটা করে ত্রিভুজ কভার করবে। এটা মনে করো এ ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর, তাহলে এ প্লাস বি ভেক্টর কোনটা হবে? এই যে প্রথমে এই ত্রিভুজটা কভার করবে, এটা হয়ে যাবে কি? এ প্লাস বি ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি হবে? তারপরে যে আরো একটা ত্রিভুজ এখান থেকে তৈরি হবে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা মনে করো সি সাপোজ, তাহলে এটা হয়ে যাবে এ, এটা সি, তাহলে এটা হয়ে যাবে কি? এটা হলো এ প্লাস বি, আর এটা মনে করো সি, তাহলে আলটিমেটলি এটা কি হবে? এ প্লাস বি প্লাস সি। এটাই বহুভুজ। আরো যত বাড়বে তত তুমি দিতেই থাকবে, একটার পর একটা এভাবে দিতেই থাকবে, ঠিক আছে? সো তাহলে এটা কি আমার এ প্লাস বি, আর এতটুকু কি? এটা হলো আমার সি, তাহলে যোগ হয়ে এখানে এ প্লাস বি প্লাস সি ভেক্টর হয়ে যাবে। এইভাবে ভেক্টরের যোগগুলো হয়ে থাকে অ্যাকচুয়ালি। আর ভেক্টরের বিয়োগটা কি? ভেক্টর বিয়োগ বলে আসলে কিছু নাই। ভেক্টর বিয়োগ বলে আসলে কিছু নাই। কারণ কি? ভেক্টর বিয়োগ চিহ্ন দ্বারা ডিরেকশন বোঝায়। ভেক্টরের বিয়োগ চিহ্ন দ্বারা কি বোঝায়? ডিরেকশন বোঝায়, যে এইদিকে গেলে পজিটিভ বাট এইদিকে গেলে হয়ে যাচ্ছে নেগেটিভ। জাস্ট ডিরেকশনটা তুমি যদি চেঞ্জ করে দাও তাহলে এটা ভেক্টরের বিয়োগ হয়ে যায়, ঠিক আছে? আলটিমেটলি কি হয়ে যায়? ভেক্টরের এটা বিয়োগ হয়ে যায়। মনে করো কথার কথা, আমার মনে করো এটা হলো এ ভেক্টর, আমার মনে করো এটা এ ভেক্টর, ওকে? তা আর এটা কি ছিল? বি ভেক্টর ছিল। আর এটা কি হলো? আমার এ প্লাস বি ভেক্টর হলো, তাই তো? এটা তো আমার প্লাস হলো, তাই না? ভেক্টরের যোগ হলো, তাহলে ভেক্টরের বিয়োগটা কিভাবে হবে? এই যে আমার বি ভেক্টরটা আছে, এই যে আমার বি ভেক্টরটা আছে, এটা যদি আমি ডিরেকশন চেঞ্জ করে দিতাম, এটা যদি আমি কি করতাম? ডিরেকশন চেঞ্জ করে দিতাম, তাহলে কিন্তু আমার এটা মাইনাস বি হয়ে যেত। তাহলে এটা মাইনাস বি কোন দিকে হবে? মাইনাস বিটা হবে এই দিকে। এটা আমি জাস্ট ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল? মাইনাস বি হয়ে গেল, ঠিক আছে? এবার তাহলে তুমি a আর মাইনাস বি যদি যোগ করে দাও, তাহলে এটা তুমি কি পাবা?
a মাইনাস b, মানে আমি a আর মাইনাস b যোগ করে দিলাম, মানে ব্যাপারটা হলো আমি আলটিমেটলি যোগই করলাম কিন্তু b এর যে ডিরেকশন ওইটা চেঞ্জ করে দিয়েছি, b এর যে ডিরেকশন ওইটা চেঞ্জ করে দিয়েছি। সো ভেক্টরের যোগ বিয়োগ বলে আসলে কিছুই হয় না, জাস্ট ডিরেকশনের খেলা, জাস্ট হলো ডিরেকশনের খেলা। এতটুকু বুঝলে এরা ভেক্টর যোগ বিয়োগ থেকে ওই রকম আহমর তেমন কোশ্চেন আসে না। এই বেসিক জিনিসটুকু যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ, আর বেশি কিছু বোঝার দরকার নেই। আমরা মেইন টপিকে চলে যাই। এবার মেইন টপিকটা কি? ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। অ্যাকচুয়ালি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়টা কিভাবে হয়? আচ্ছা ঠিক আছে, তোমাদের প্রথমে আমি একটা কোশ্চেন ছুড়ে দিই তোমাদের মাঝে, তোমরা একটা অ্যানসার করো, ঠিক আছে? যদিও লাইভ ক্লাস না, রেকর্ডেড ক্লাস, তারপরে নিজে নিজে একটা অ্যানসার করার চেষ্টা করো। সাপোজ ধরো এটা আমার এ ভেক্টর আর এটা আমার বি ভেক্টর, এটা আমার এ ভেক্টর আর এটা কি আমার বি ভেক্টর। ওকে, এখন আমি বলে দিলাম যে আমার এইখান থেকে এতটুকু কোণ হলো 45 ডিগ্রি। এখন বললাম যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণটা নির্ণয় করো আলফা, এই কোণটা কত হবে? এই তোমাদের কাছে আমি একটা কোশ্চেন দিলাম যে এটা আমার এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর, এতটুকু কোণ হলো 45 ডিগ্রি, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে? তোমরা খুব সুন্দরভাবে অ্যানসার দিয়ে দিবা যে ভাইয়া এই টোটালটা তো হলো 180 ডিগ্রি, এইখান থেকে এই পর্যন্ত টোটালটা কি 180 ডিগ্রি, তার থেকে বাদ যাবে 45 ডিগ্রি, তাহলে এইটার কোণ আমি পেয়ে যাচ্ছি। তাহলে এই কোণটা আমার কি হবে? 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, সিম্পল, তাই তো? তাহলে আমার কত ডিগ্রি হয়? আমার কত ডিগ্রি হয়? তাহলে আমার 135 ডিগ্রি হয়। এটা কত ডিগ্রি হয়? 135 ডিগ্রি। বাট এটা একটা ভুল কনসেপ্ট, এটা হলো একটা ভুল কনসেপ্ট। তোমরা যদি এইটা চিন্তা করে থাকো এটা হলো একটা রং কনসেপ্ট। কারণ কি? কারণ হলো ভেক্টর যখন তুমি গুণ করবা অলওয়েজ মাথায় রাখবা যে ভেক্টরের পায়ে পা মিলতে হবে। একটু লিখে রাখো, পায়ে পা মিলতে হবে। ভেক্টর গুণের শর্ত, এটা হলো কি গুণের শর্ত, বা গুণের শর্ত না, মধ্যবর্তী কোণ নির্ণয় শর্ত। গুণের শর্ত ডাইরেক্ট বলা উচিত না, এটা হলো মধ্যবর্তী কোণ নির্ণয় শর্ত। কি নির্ণয় শর্ত? এই যে মধ্যবর্তী কোণ নির্ণয় শর্ত, বা আমি কোণ লিখে রাখলাম, কোণ নির্ণয়। কোণ নির্ণয়টা কি হবে? পায়ে পা মিলতে হবে, আর এই পাশে কি হবে? মাথায় মাথা মিলতে হবে, ঠিক আছে? এটা হলো মধ্যবর্তী কোণের সূত্র, মাথায় মাথা মিলতে হবে। তাহলে এই দুইটা জিনিস মাথায় রাখবা যে পায়ে পা মিলতে হবে আর মাথায় মাথা মিলতে হবে। বাট আমরা দেখো তো এখানে কি করছিলাম, আমার এই ভেক্টরের মাথাটা ছিল কোথায়? এইখানে, তাই না? আমার এই ভেক্টরের মাথাটা ছিল এইখানে, আর এই ভেক্টরের বি ভেক্টরের পা ছিল এইখানে। তাহলে এইখানে কি হয়েছে? এখানে অ্যাকচুয়ালি হয়েছে মাথায় পা মিলছে, পায়ে পা মিলেনি, মাথায় মাথা মিলেনি। সো মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে তোমাকে কি করতে হবে? পায়ে পা মিলাতে হবে, মাথায় মাথা মিলাতে হবে। তাহলে এই জিনিসটা কিভাবে হবে? আমি তো এটা করছিলাম কি, এটা হলো আমার এ ভেক্টর, তাই না? এটা আমার কি ছিল? এ ভেক্টর, এটা এ ভেক্টরের মাথা, আর আমার এ ভেক্টরের পা ছিল, বি ভেক্টরের পা ছিল এই মাথার উপরে, এ ভেক্টরের মাথার উপরে ছিল। বাট এটা করা যাবে না, এটা করলে তুমি প্রপারভাবে কোণ নির্ণয় করতে পারবা না। তাহলে এটা কিভাবে করা যেতে পারে? এইটা করা যেতে পারে ওই যে আমরা আগের স্লাইডে পড়লাম, তোমার ভেক্টরের সমান্তরাল স্থানান্তর, এইটার মাধ্যমে আমরা পায়ে পা অথবা মাথায় মাথা মিলাইতে পারবো। কিভাবে করা যায় দেখো চিন্তা করে, হয় তুমি এই ভেক্টরটাকে শিফট করে নিয়ে এসে এখানে বসাইতে পারো, তাহলে দেখো এই ভেক্টরের পাটা তুমি এই বি ভেক্টরের পায়ের সাথে মিলাই দিতে পারো, অথবা তুমি এই বি ভেক্টরটাকে শিফট করে এখানে নিয়ে আসতে পারো। তাহলে কি এই ভেক্টরের পা আর এই ভেক্টরের পা সেম হয়ে যাবে। সো আমরা যেখানে একটা করি, আমরা ধরে নিই যে এইটাকে আমরা শিফট করে নিয়ে এসে শেপ করে নিয়ে এসে এখানে বসাই দেবো, একদম এই অ্যাঙ্গেল অনুযায়ী। অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ করা যাবে না, মানও চেঞ্জ করা যাবে না, অ্যাঙ্গেলও চেঞ্জ করা যাবে না, জাস্ট শেপ করে নিয়ে চলে আসবো, ঠিক আছে? সো আমি এইটা মুছে দিই, এরেজ করে দিই, ইরেজ করে দিই, আমি বি ভেক্টরটা এখানে শেপ করে নিয়ে চলে আসি। যেহেতু আমি নিয়ে চলে আসছি, সো এখানে আমি আলাদা কালি দিই, এটা বি ভেক্টর করে দিই। তাহলে আমি এখান থেকে কি করলাম? শেপ করে বি ভেক্টরটা এই পাশে নিয়ে চলে আসলাম। মান কিন্তু সেম আছে, মান কিন্তু আমি চেঞ্জ করি না, জাস্ট সমান্তরাল ভাবে আমি ভেক্টরটাকে শিফট করলাম। এইটাকেই বলা হয় ভেক্টরের সমান্তরাল স্থানান্তর। এটাকে কি বলা হয়? ভেক্টরের সমান্তরাল স্থানান্তর, ঠিক আছে? সো আমি যে এটা এখান থেকে এভাবে শিফট করে নিয়ে চলে আসলাম, এখান থেকে এটা
শিফট করে নিয়ে চলে আসলাম, তাহলে এর মধ্যবর্তী কোণটা কত হবে? এর মধ্যবর্তী কোণটা কত হবে? এর মধ্যবর্তী কোণটা কত হবে কিভাবে বুঝবো, তাই না? এর মধ্যবর্তী কোণ হবে 45 ডিগ্রি। এই যে এটা যে অ্যাঙ্গেলে ছিল আমি তো এটা জাস্ট এই পাশে সরাই নিয়ে আসছি, সো এর মধ্যবর্তী কোণটা কি হবে? 45 ডিগ্রি হবে। মধ্যবর্তী কোণটা হবে 45 ডিগ্রি। বুঝা গেছে? মধ্যবর্তী কোণটা হবে 45 ডিগ্রি। আই থিংক বুঝা গেছে। ওকে, অথবা তুমি আরো একটা কাজ করতে পারতা, এইটাকে তুমি না সরাই নিয়ে এসে তুমি এইটাকে শেপ করে এখানে নিয়ে চলে আসতে পারতা, এইটাকে শেপ করে এখানে নিয়ে চলে আসতে পারতা, ঠিক আছে? তাহলেও কিন্তু সেম হতো, তাহলে সেম কাজটা হতো। কিভাবে হতো আমরা একটু এখানে দেখি, দেখো ব্যাপারটা বুঝো। আমি যদি এই ভেক্টরটাকে শেপ করে সরাই নিয়ে এখানে নিয়ে চলে আসি, এটা মনে করো এই যে এর মাথাটাও এইদিকে, ঠিক আছে? এই ভেক্টরটাকে আমি শেপ করে এখানে নিয়ে চলে আসলাম, এটা কি হয়ে গেল? আমার বি ভেক্টর হয়ে গেল। আমি কিন্তু এটাকে উল্টাই দিইনি, উল্টাই দিলে কিন্তু এভাবে ঘুরে যেত, আগে যেটা করছিলাম ওটা ঘুরে গেছিল, এই জন্য নেগেটিভ হয়েছে। এই কিন্তু নেগেটিভ হবে না, আমি এটা জাস্ট সমান্তরাল ভাবে এখান থেকে তুলে নিয়ে এসে জাস্ট এখানে বসাই দিলাম, ঠিক আছে? তাহলে এই ভেক্টরের মাথা এই ভেক্টরের মাথা মিলে গেল। এখানে মধ্যবর্তী কোণটা কিভাবে নির্ণয় করব? দেখো, এইখান থেকে চিন্তা করো, এইখান থেকে এটা কিন্তু একটা সরলরেখা, এই যে এইখান থেকে এতটুকু কিন্তু একটা সরলরেখা, তাহলে এই টোটালটা কত ডিগ্রি কোণ? 180 ডিগ্রি কোণ। এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি কোণ? 180 ডিগ্রি কোণ। আর আমরা প্রথমে এতটুকু কত নির্ণয় করছিলাম? 135 ডিগ্রি কোণ নির্ণয় করছিলাম, তাহলে এটা কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি কোণ। আর এই কোণ আর এই কোণ তো সেম হবে, তোমরা জানোই, ঠিক আছে? তারপর ক্যালকুলেশন করে দেখালাম এই কোণ আর এই কোণ কিন্তু অবশ্যই সেম হবে। সো এইটাই হলো আমার কি আসল অভ্যন্তরীণ কোণ। দুটো ভেক্টরে যদি কোণ নির্ণয় করতে বলে তাহলে এই সিস্টেমে কিন্তু তোমাদের আগাইতে হবে। বুঝা গেছে? আশা করি এতটুকু বুঝা গেছে। ওকে, আচ্ছা, কোশ্চেন এখানে দেয়া নাই, বাট আমি একটা কোশ্চেন দিই, তোমরা একটু সলভ করার চেষ্টা করো। স্লাইডে কোশ্চেনটা দেয়া নাই, এটা আমি নিজে থেকে এটা বানাই। কেমন কোশ্চেন দিতে পারে? আচ্ছা, ওইটা আমরা পরবর্তী ভিডিও একটা দেখবো, কারণ লব্ধি নির্ণয়ের এখন আমরা সূত্র দেখি নাই, ওই কোশ্চেনটা এখন না দেওয়াই ভালো হবে। পরবর্তী যখন আমরা লব্ধি নির্ণয়ের ক্লাস করব, লব্ধি নির্ণয়ের ক্লাস করার পরে এইটার কনসেপ্ট একটা লব্ধি নির্ণয়ের অঙ্ক করিয়ে দেবো তোমাদের ইনশাল্লাহ। সো পরবর্তী ভিডিওতে আমাদের দেখা হচ্ছে, পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশটুকু করব। সবাইকে আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো।